আজকে আমরা আলোচনা করব শব্দ তৈরির কৌশল অর্থাৎ প্রত্যয়। প্রত্যয় যোগে আমরা জানি সাধিত শব্দ গঠিত হয়। এখন এটা বোঝানোর আগে, প্রত্যয় যোগে সাধিত শব্দ গঠন হয় এটা বোঝানোর আগে আমাদের আলোচনার দরকার হচ্ছে সাধিত শব্দ জিনিসটা কি। দেখো, এটা তোমরা বিগত ক্লাসে পড়েছো এবং এই ক্লাসেও তোমাদের মোটামুটি একটা এর আগেও আইডিয়া দেওয়া হয়েছে যে শব্দ তার গঠন কৌশলের ওপর নির্ভর করে দু রকমের। প্রথম হচ্ছে কি মৌলিক শব্দ, যেগুলোকে বলা হচ্ছে সিদ্ধ শব্দ। মৌলিক বা সিদ্ধ শব্দ হচ্ছে কি যে সমস্ত শব্দগুলোকে কোনোভাবে আর ভাঙা যায় না, অর্থাৎ তাদের যা গঠন সেই গঠন সম্পূর্ণ হয়ে গেছে। যেমন বাবা, মা, হাতি, ঘোড়া, বাঘ, এগুলো ভাঙলেও যে অংশ পাওয়া যায় সেই অংশের কোনো অর্থ হয় না। যেমন কাকা, কা কা, দুটো সিলেবল বা দুটো দলে বিশ্লেষণ করা যেতে পারে বড়জোর, কিন্তু তার কোনো দল বিভাজন করার পর তার কোনো উত্তর বেরোয় না। কিন্তু সাধিত শব্দ হচ্ছে যৌগিক। এই শব্দকে বিশ্লেষণ করলে একটি শব্দ বা ধাতু এবং অপর কোনো শব্দ বা প্রত্যয় বা কোনো শব্দের রূপ পাওয়া যেতে পারে। যেমন ধরো, আমরা যে উদাহরণটা এখানে দিয়েছি প্রথমে, গম যুক্ত তব্য, গন্তব্য। এই গম যুক্ত তব্য, গন্তব্য, তোমরা সবাই জানো গন্তব্য একটা শব্দ। তোমরা সবাই জানো গম একটা ধাতু। এই দুটো তোমরা জানো। তাহলে মাঝখানে যেটা পড়ে রইল গম আর গন্তব্য, গম থেকে গন্তব্য গঠনের মাঝখানে যে অংশটা পড়ে রইল তব্য, তব্য যেটা পড়ে রইল, এই তব্যটা কি না, তব্যটা হচ্ছে প্রত্যয়। এর ফলে গম ধাতুর সঙ্গে তব্য প্রত্যয় যুক্ত হয়ে, দেখো প্রত্যয় কাকে বলে আমি এখনো আসিনি, আমি শুধু একটা জিনিস দেখালাম বা শেখালাম যে তব্য জিনিসটা কি। এইভাবে তব্য মানে গম ধাতুর সঙ্গে তব্য যুক্ত হয়ে গন্তব্য শব্দটি গঠন করলো, অর্থাৎ গন্তব্য শব্দটি হলো কি একটি সাধিত শব্দ। এবারে সাধিত শব্দ গঠনের যে কৌশল রয়েছে সেই কৌশলগুলো কি কি? সাধিত শব্দ গঠনের একাধিক কৌশল রয়েছে। যেমন জোর বাঁধা সাধিত শব্দ। দুটো শব্দ, দুটো মৌলিক শব্দ যখন পাশাপাশি বসছে, সন্ধি হচ্ছে না কিন্তু পাশাপাশি বসে যখন তারা একটি বিশেষ অর্থ প্রকাশ করে তখন তাকে বলা হচ্ছে জোর বাঁধা সাধিত শব্দ। জোর বাঁধা সাধিত শব্দ কীরকম? যেমন তেলে ভাজা, তেলে ভাজা জোর বাঁধা সাধিত শব্দ। তারপর নদীকুল, জোর বাঁধা সাধিত শব্দ। তাহলে এটা হলো প্রথম জিনিস, জোর বাঁধা সাধিত শব্দ। তারপর আসছে কি সন্ধিবদ্ধ সাধিত শব্দ, সন্ধিযুক্ত হয়ে যে সাধিত শব্দ গঠিত হচ্ছে। যেমন সিংহ প্লাস আসন, সিংহাসন। বিদ্যাযুক্ত আলয়, বিদ্যালয়। এটা হলো সন্ধিবদ্ধ সাধিত শব্দ। নেক্সট আসছে কি সমাসবদ্ধ সাধিত শব্দ। সমাস হচ্ছে কি? সমাস হচ্ছে একটি অর্থ পরিচায়ক শব্দ সমষ্টি, অর্থ পরিচায়ক। সে একটা নির্দিষ্ট অর্থে ব্যবহার হয়। সে জোর বাঁধাও হতে পারে, আবার সে কিন্তু সন্ধিবদ্ধও হতে পারে। যাই হোক, সমাস নিয়ে আলোচনা করার এখন দরকার নেই, পরে দেখা যাবে। সেরকমই প্রত্যয়ও হচ্ছে একটি মানে সাধিত শব্দ গঠনের কৌশল বা রীতি। তাহলে এবারে আসছে প্রত্যয় কাকে বলে? প্রত্যয়
বলা হচ্ছে কি, প্রত্যয় হলো এক প্রকার বর্ণচিহ্ন বা বর্ণ সমষ্টি যা ধাতু বা শব্দের সাথে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে। প্রত্যয় হলো এক প্রকার বর্ণচিহ্ন বা বর্ণ সমষ্টি যা ধাতু বা শব্দের সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি, প্রথম কথা, প্রত্যয় কোনো শব্দ নয়, প্রত্যয়কে কোনো শব্দ বলা হচ্ছে না। প্রত্যয় হচ্ছে কি একটা বর্ণচিহ্ন বা বর্ণ সমষ্টি, কারণ প্রত্যয়ের কোনো আলাদা অর্থ নেই, অথচ প্রত্যয় কিন্তু নির্দিষ্ট অর্থে ব্যবহার হয়। ঠিক আছে, তাহলে এবার প্রত্যয় যুক্ত হচ্ছে কার কার সঙ্গে? হয় ধাতুর সঙ্গে যুক্ত হতে পারে, না হলে শব্দের সাথে যুক্ত হতে পারে। ধাতুর সঙ্গে যখন যুক্ত হয়, তাহলে এবার ধাতু কি? আবার মনে করি, ধাতু হচ্ছে ক্রিয়ার মূল, ক্রিয়াপদের যে মূল তাকেই বলা হচ্ছে ধাতু। আর শব্দের সাথে একটা শব্দের সাথে প্রত্যয় যুক্ত হয়ে ভিন্ন শব্দ গঠন করতেই পারে। এবারে আমরা দেখি ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে কিভাবে শব্দ গঠন করে। ধাতু হচ্ছে লিখ ধাতু, লিখ ধাতু সঙ্গে প্রত্যয় যুক্ত হচ্ছে কি? যৎ। লিখ ধাতুর সঙ্গে দেখো যৎ প্রত্যয় যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে যে শব্দটা গঠিত হচ্ছে সেটা কি? লেখ্য। লেখ্য। নেক্সট দেখো তুমি, পট ধাতুর সঙ্গে নখ প্রত্যয় যুক্ত হচ্ছে, পট ধাতুর সঙ্গে নখ প্রত্যয় যুক্ত হচ্ছে এবং যুক্ত হওয়ার ফলে গঠিত হচ্ছে কি? পাঠক শব্দটি। এবারে তোমরা বলতে পারো যে লিখের সঙ্গে যথ যুক্ত হলো, খণ্ডত্বক হয়ে গেল, পটের সঙ্গে নখ যুক্ত হলো, নক হয়ে গেল, বা পয়ের সঙ্গে আটাই বা এলো কোত্থেকে? এগুলো সবই দেখো প্রত্যয়ের প্রভাবে। এটা আবারও বলছি, এটা কিন্তু সন্ধি নয় যে সন্ধির ফলে একটি শব্দের অন্তবর্ণের সঙ্গে অপর একটি শব্দের পূর্ববর্ণ যুক্ত হবে এবং এই মিলনের ফলে গঠিত হবে সন্ধি। না, প্রত্যয় কিন্তু ধাতুকেও প্রভাবিত করে এবং নিজেও প্রভাবিত হয়। আর এই প্রত্যয়ের যে অংশটা, বাদবাকি অংশটা কোথায় গেল না গেল সেটা আমরা আসছি পরে। নেক্সট হচ্ছে শব্দের সঙ্গে, তাহলে এটা কি দেখলে? ধাতুর সঙ্গে, লিখ একটা ধাতু, পট একটা ধাতু, এরকম আরও উদাহরণ তোমাদেরকে দেওয়া হবে। নেক্সট আসছে শব্দের সঙ্গে প্রত্যয় যুক্ত হয়। হ্যাঁ, শব্দের সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে শব্দ গঠিত হয়। শব্দের সঙ্গে কিরূপ প্রত্যয়, কিরূপ ক্ষেত্রে প্রত্যয় যুক্ত হয় দেখো, যেমন দশরথ প্লাস নি, দাশরথী, দাশরথী। হ্যাঁ, সমুদ্র প্লাস স্নিক, সামুদ্রিক, সামুদ্রিক। তাহলে এবার তুমি দেখতে পেলে যে এই দশরথ শব্দটির সঙ্গে স্নিক এই প্রত্যয় যুক্ত হয়ে দাশরথী কথাটি সৃষ্টি করলো, শব্দটি সৃষ্টি করলো, বা সমুদ্রের সঙ্গে স্নিক এই প্রত্যয়টি যুক্ত হয়ে সামুদ্রিক শব্দটি সৃষ্টি করলো। তাহলে এখানে স্নি এবং স্নিক এই যে প্রত্যয় দুটি, এই প্রত্যয় দুটি যথাক্রমে যুক্ত হচ্ছে কিসের সঙ্গে? কোনো শব্দের সঙ্গে, এবং শব্দের সঙ্গে যুক্ত হয়ে তারা নতুন শব্দ গঠন করছে। এটা গেল সাধারণ ধারণা। এরপরে আমরা আসছি ইথ কাকে বলে। ইথ বলতে কি বোঝো? ইথ হচ্ছে প্রত্যয় যোগে শব্দ গঠনকালে, লক্ষ্য করো, প্রত্যয় যোগে শব্দ গঠনকালে প্রত্যয়ের সবটুকু অংশ একবারে যুক্ত হয় না, যে অংশটি পরিত্যক্ত হয় তাকেই ইথ বলে। অর্থাৎ একটা প্রত্যয় যখন একটা কোনো ধাতু বা শব্দের সাথে যুক্ত হচ্ছে, তখন সেই প্রত্যয়ের সবটাই কিন্তু সেই ধাতু বা শব্দের সঙ্গে যুক্ত হয় না, পার্শিয়ালি যুক্ত হয়, আংশিকভাবে যুক্ত হয়। যে অংশটি পরিত্যক্ত হয়, অর্থাৎ যে অংশটি আর যুক্ত হয় না, তাকেই বলা হচ্ছে কি? ইথ। যেমন
দেখো গম প্লাস তি, আমি বৃথ প্লাস সানচের উদাহরণ আগে দিয়েছি, কিন্তু আমি দেখাচ্ছি। দেখো গম প্লাস তি, গম ধাতুর সঙ্গে তি প্রত্যয় যুক্ত হলে কি তৈরি হচ্ছে শব্দটা? গতি। তাহলে তি, কয়তয় হ্রস্বই তি প্রত্যয়ের মধ্যে কয়তয় হ্রস্বই তি প্রত্যয় সবটাই তো আর গমের সঙ্গে যুক্ত হচ্ছে না, মটা বাদ চলে যাচ্ছে। সে যা ধাতু বা শব্দের কোন অংশ বাদ গেল তাতে আমার কিছু মাথা ব্যথা নেই, কিন্তু কয়তয় হ্রস্বই ক অংশটা বাদ চলে গেল। এই যে ক অংশটা বাদ গেল, তাহলে কটা হয়ে গেল কি? ইত। এবার তুমি দেখো এই যে লিখ প্লাস যত, লিখ প্লাস যত তুমি লিখেছো কি? লেখ্য। তাহলে এই লেখ্য যখন করলে, তাহলে এখানে কি দেখা গেল না? খণ্ডত্ব, ইত। তাহলে এই যে খণ্ডত্বটা ছিল, যত এই প্রত্যয়ের যে খণ্ডত্ব ছিল সেটা ইত হয়ে গেল। এবার দেখো পঠযুক্ত নক, পাঠক, তাহলে এখানে কোনটা ইত হচ্ছে? এখানে দেখো তুমি মূর্ধন্য ইত হচ্ছে। তারপরের শব্দ দেখো দশরথ প্লাস স্নি, এটা আরও মজাদার। দশরথ প্লাস স্নি, দাশরথী। এখানে দশরথের সঙ্গে স্নির দেখো শুধু ইটা যুক্ত হচ্ছে, স ন দুটোই বাদ হয়ে যাচ্ছে, তাই মূর্ধন্য স ও ন, ইত। আবার তুমি দেখো সমুদ্র প্লাস স্নিক, সামুদ্রিক, সামুদ্রিক যে হচ্ছে সেখানেও সেই একই মূর্ধন্য স এবং ন, ইত হয়ে যাচ্ছে। বৃথ প্লাস সানচ, বর্তমান। সানচ থাকলে, সানচ থাকলে আন এইরকম রূপ তৈরি হয়, ঠিক আছে? যেমন বৃথ প্লাস সানচ বর্তমান, তারপর ধরো বৃদ্ধ প্লাস সানচ বর্ধমান, এরকম। সানচ এই প্রত্যয় থাকলে পরে দেখো স এবং চ ইত হয়ে গেল, শুধু নটা গৃহীত হলো, সানচের থেকে শুধু নটা গৃহীত হলো। বোঝা গেল? এই হলো ইত। এবারে ইতের মধ্যে আরেকটি ব্যাপার লক্ষণীয়, অনেক সময় দেখো, অনেক সময় সম্পূর্ণ প্রত্যয়টি ইত হয়ে যায়, সম্পূর্ণ প্রত্যয়টি ইত হয়ে যায়, অর্থাৎ পুরো প্রত্যয়টাই লোপাট হয়ে যায়। যেমন ধরো সম্পূর্বক পদযুক্ত কিপ, কিপটা কোথায়? কিপটা নেই আর। গমযুক্ত কিপ জগৎ, যখন আমরা বলছি গমযুক্ত কিপ, সম্পূর্বক পদযুক্ত কিপ সম্পদ, গমযুক্ত কিপ জগৎ, এখানে দেখো দুটোতেই সম্পদ বা জগতে কিপের কোনো ভূমিকাই নেই। এক্ষেত্রে দেখো সমস্ত প্রত্যয়টুকু ইত হয়ে যায় বলে একে বলা হচ্ছে কি? শূন্য প্রত্যয়। এটা খুব ভালো করে তোমরা মনে রাখবে, একে বলা হচ্ছে শূন্য প্রত্যয়। হলো? এইবারে আমরা আসছি প্রত্যয় যুক্ত হয়ে শব্দ গঠন এর হিসাবে প্রত্যয় দুরকম। এক হচ্ছে কৃত প্রত্যয়, আরেক হচ্ছে তদ্ধিত প্রত্যয়। কৃত প্রত্যয় হচ্ছে ধাতুর সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয়ে শব্দ গঠন করে তাকে কৃত প্রত্যয় বলে। ধাতুর সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয়ে শব্দ গঠন করে তাকে কৃত প্রত্যয় বলে। যেমন গম যুক্ত অনট, গমন। গম হলো ধাতু, অনট হলো প্রত্যয়, গমন হলো গঠিত শব্দ। গম ধাতুর সঙ্গে যুক্ত হয়েছে বলে অনটটা হলো কি? কৃত প্রত্যয়। এবং এই যে নতুন শব্দটা গঠিত হলো গমন, অর্থাৎ কৃত প্রত্যয়ের সঙ্গে, কৃত প্রত্যয়ের সঙ্গে কৃত প্রত্যয় যোগে গঠিত যে শব্দ তাকে বলা হচ্ছে কি? কৃদন্ত শব্দ, কৃত প্রত্যয়ান্ত বা কৃদন্ত শব্দ। ঠিক অন্যদিকে দেখো তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় হচ্ছে শব্দের সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয়ে শব্দ গঠন করে তাকে বলা হচ্ছে তদ্ধিত প্রত্যয়।
যেমন ব্যথাযুক্ত ইত ব্যথিত, ব্যথা একটা শব্দ, তার সঙ্গে ইত যুক্ত হচ্ছে ব্যথিত, তদ্ধিত প্রত্যয়। এবার এই তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত শব্দকে বলা হচ্ছে তদ্ধিতান্ত শব্দ। তাহলে ব্যথিতটা হলো কি? তদ্ধিতান্ত শব্দ। এবারে আরেকটা জিনিস যেটা বলা হয়নি, সেটা হচ্ছে কৃৎ প্রত্যয়কে আমরা দুটো ভাগ করতে পারি। নাম্বার 1 সংস্কৃত কৃৎ প্রত্যয় আর খাঁটি বাংলা কৃৎ প্রত্যয়। এদিকেও অনুরূপে ঠিক তাই তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে সংস্কৃত, এই সংস্কৃতই হচ্ছে তৎসম, সংস্কৃত কৃৎ প্রত্যয়, খাঁটি বাংলা, এই কৃৎ নয় সরি, সংস্কৃত তদ্ধিত প্রত্যয় আর খাঁটি বাংলা তদ্ধিত প্রত্যয়। তাহলে আমাদের এর পরের আলোচনা হচ্ছে সংস্কৃত কৃৎ প্রত্যয় এবং খাঁটি বাংলা কৃৎ প্রত্যয়, অন্যদিকে সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, খাঁটি বাংলা তদ্ধিত প্রত্যয়। এইবারে আসছি কৃৎ প্রত্যয়ের উদাহরণ বা ভাগ। কৃৎ প্রত্যয় আগে তোমাদের বললাম যে দুটো ভাগ হয় কৃৎ প্রত্যয়ের, একটা হচ্ছে সংস্কৃত কৃৎ প্রত্যয় আর একটা হচ্ছে বাংলা কৃৎ প্রত্যয়। সংস্কৃত কৃৎ প্রত্যয় দেখো তোমাদের বইতে অনেকগুলো দেওয়া আছে, আমি অল্প কয়েকটা এখানে দিয়ে আলোচনা করলাম, বিষয়টা একই। এই যে প্রত্যয়গুলো জানবে, এই প্রত্যয়গুলোর প্রত্যেকটা কোনোটারই কিন্তু নিজস্ব কোনো অর্থ হয় না, হ্যাঁ, কিন্তু প্রত্যেকটাই নির্দিষ্ট কোনো অর্থে প্রযুক্ত হয়। যেমন দেখো সংস্কৃত কৃৎ প্রত্যয় আমরা 6টা নিয়েছি। তব্য, অনিয়, ত কয় তয় ত, তি কয় তয় রস্যই, ইষ্ণু, ত্রিচ। এছাড়া আরও আছে, নক আছে, জক আছে ইত্যাদি, হ্যাঁ, মান আছে, মতুপ আছে, অনেক আছে এরকম। যাই হোক, তব্য কী অর্থে ব্যবহার হয়? যোগ্য অর্থে। দেখো বচযুক্ত তব্য, বক্তব্য, অর্থাৎ এমন কিছু যা বলার যোগ্য। দৃশযুক্ত তব্য, দ্রষ্টব্য, দৃশযুক্ত তব্য, দ্রষ্টব্য অর্থাৎ কি? যা দেখার যোগ্য। অনিয়, দেখো মানযুক্ত অনিয় বা পাযুক্ত অনিয়, পানীয়, মানযুক্ত অনিয়, মাননীয়। স্মৃযুক্ত অনিয়, স্মরণীয়। এবার কয় তয় দিয়ে যুক্ত হলে গম প্লাস ত, গত, গত অর্থাৎ যে চলে গেছে। স্না প্লাস ত, স্নাত। এবার তি কয় তয় হ্রস্বই, ভি প্লাস তি, ভীতি। কটা কি হয়ে গেল? ইথ হয়ে গেল কটা। স্থা প্লাস তি, স্থিতি। ভীতি বা স্থিতি অবস্থা বোঝাচ্ছে। ইষ্ণু, ইষ্ণু। সহ প্লাস ইষ্ণু, সহিষ্ণু, ভাব বা অবস্থা। চল প্লাস ইষ্ণু, চলিষ্ণু অর্থাৎ যা চলছে। ত্রিচ অর্থে পা প্লাস ত্রিচ, পিতৃ। তাহলে এখানে 6টা হচ্ছে ইথ। মা প্লাস ত্রিচ, মাতৃ। এখানেও দেখো 6টা হচ্ছে ইথ। তাহলে এই হলো মোটামুটি সংস্কৃত প্রত্যয়, এবারে মানে কৃৎ প্রত্যয়। এবার আসছি বাংলার কৃৎ প্রত্যয়। বাংলার কৃৎ প্রত্যয় কি? আমরা 8টা নিয়েছি। অ, আ, অনা, আই, ই, ইয়ে, অন্ত, এ। অ, চল প্লাস অ, চল, চল। এখানে এই হসন্ত চিহ্ন দেওয়ার আর প্রয়োজন পড়ে না এক্ষেত্রে, কারণ অযুক্ত হয়ে যাচ্ছে চল, বা দেখ যোগ অ, দেখ। আ,
বলযুক্ত আ, বলা, বল ধাতুর সঙ্গে আ প্রত্যয় যুক্ত হচ্ছে। খা যুক্ত আ, খা আ, কিন্তু খা আ তো হয় না, ওই জন্য ওটা হচ্ছে কি খাওয়া। অনা, রাঁধ যুক্ত অনা, রান্না। বাজ যুক্ত অনা, বাজনা। প্রত্যেকটা দেখো ধাতুর সঙ্গে যুক্ত হচ্ছে আই দিয়ে। বাঁধাই, হ্যাঁ, তারপরে বাছ ধাতুর সঙ্গে আই প্রত্যয় যুক্ত হয়ে বাছাই। ই, হস ধাতুর সঙ্গে, হস ধাতু নয় কিন্তু, কারণ হস ধাতু হলে সেটা হয়ে যাবে সংস্কৃতই। সংস্কৃত কৃত প্রত্যয় থেকে বাংলা কৃত প্রত্যয় এসছে হাস, হাস প্লাস ই, হাসি। খেল যুক্ত ই, খেলি। ইয়ে, পা যুক্ত এই, গা যুক্ত ইয়ে, গাইয়ে। লিখ যুক্ত ইয়ে, লিখিয়ে। অন্ত, চলযুক্ত অন্ত, চলন্ত। বার যুক্ত অন্ত, বারন্ত। ইয়া থেকে এ, ইয়া প্রত্যয়টা, সেখান থেকে হচ্ছে এ। খেলযুক্ত ইয়া, খেলিয়া, কিন্তু খেলিয়া বললে পরে সেটা কি হয়, এই সাধু ভাষায় হয়ে যায়, তাই সেখানে হচ্ছে খেলে। দেখ প্লাস ইয়া, দেখিয়া থেকে দেখে। তাহলে এইভাবে হলো বাংলা কৃত প্রত্যয়, সংস্কৃত কৃত প্রত্যয় হলো, বাংলা কৃত প্রত্যয় হলো। এবারে পরেরটায় যাচ্ছি আমরা। এবারে দেখো আলোচনা করব সংস্কৃত বা তৎসম তদ্ধিত প্রত্যয় এবং বাংলা তদ্ধিত প্রত্যয়। সংস্কৃত বা তৎসম তদ্ধিত প্রত্যয় আমরা 6টা নিয়েছি। স্ন, স্নি, স্নিক, স্নিয়, ময়ট, মতু। আর বাংলা তদ্ধিত প্রত্যয় 5টা নিয়েছি। আ, আই, আমো বা আমি, আল এবং ওয়ালা। তাহলে সংস্কৃত বা তৎসম তদ্ধিত প্রত্যয় দেখো স্ন, মনু প্লাস স্ন, মানব। এই জিনিসগুলো তোমরা বলতে পারো এটা কীভাবে হয় বা কী। এখন কিভাবে হয় বা কী বৃত্তান্ত, এত কিছু মনে রাখার মতন যথেষ্ট সময় বা পরিসর নেই। তো সুতরাং আপাতত তোমাদের এইটুকুই শিখতে হবে যে এই স্ন, মূর্ধন্য শয় নয় যে স্ন বা স্নি তার পরেরটা মূর্ধন্য শয় নয় হ্রস্বই, এই দুটো প্রত্যয় ব্যবহার হয় অপত্য অর্থে। মনু যুক্ত স্ন, মানব, অর্থাৎ মনু, বৈবস্বতেও মনু, তার সন্তান মানব গোষ্ঠী, তাই বলা হচ্ছে মানব। বা শিব প্লাস ন, শৈব, উত্তরাধিকারী, শিবের যারা উত্তরাধিকারী বা শিবের যারা সাধক। স্নি, দশরথ প্লাস স্নি, দাশরথী, দাশরথী রাম। রাবণ প্লাস স্নি, রাবণী, ইন্দ্রজিৎ। স্নিক, নৌ প্লাস স্নিক, নাবিক। সাহিত্য প্লাস স্নিক, সাহিত্যিক, জীবিকা অর্থে দেখো এখানে বোঝাচ্ছে। এবার স্নিয়, মানব প্লাস স্নিয়, মানবীয়। দেশ প্লাস স্নিয়, দেশীয়। ময়ট, মৃৎ যুক্ত ময়ট, অর্থাৎ মাটিময়, ময়ট অর্থে ময়, ওই জন্য হলো মৃন্ময়। পৃথিবী ময়ট, ব্যাপ্তি অর্থে পৃথিবীময়। মতুপ, শ্রীযুক্ত মতুপ, শ্রীমান। আয়ু প্লাস মতুপ, আয়ুষ্মান। এর বতুপও একটা প্রত্যয় হয়। মতুপ যেমন একটা, তেমনি বান অর্থে যেগুলো, সেগুলো বিত্তবান। ধরো বিত্ত প্লাস বতুপ, বিত্তবান। নেক্সট হচ্ছে বাংলা তদ্ধিত প্রত্যয়। আ যোগে বাঘ প্লাস আ, বাঘা। কেষ্ট প্লাস আ, কেষ্টা। আই, মোগল প্লাস আই, মোগলাই। চোর প্লাস আই, চোরাই। আমি থেকে আমো, পাকা প্লাস আমি, পাকামি। পাকামির থেকে পাকামো। বা ন্যাকা প্লাস আমি, ন্যাকামি। ন্যাকামির থেকে ন্যাকামো। আল, লাঠি প্লাস আল, লাঠিয়াল। এই লাঠিয়াল থেকে আবার কিন্তু চলিত রূপে এসছে কি লেঠেল। দাঁত প্লাস আল, দাঁতাল। নেক্সট দেখো ওয়ালা, বাড়ি প্লাস ওয়ালা, বাড়িওয়ালা। সেখান থেকে আমরা অন্ত্যেষ্ঠ আকারটা তুলে দিয়েছি, বাড়িওয়ালা। ফেরি প্লাস ওয়ালা, ফেরিওয়ালা থেকে আমরা করে নিয়েছি কি ফেরিওয়ালা। তাহলে এই হচ্ছে সংস্কৃত এবং তৎসম তদ্ধিত প্রত্যয়ের বিভিন্ন রূপ এবং বাংলা তদ্ধিত প্রত্যয়ের বিভিন্ন রূপ। আর একটা অংশ বাকি রইল, সেটা হচ্ছে বিদেশি প্রত্যয়। আমরা কিছু কিছু শব্দের সঙ্গে বিদেশি প্রত্যয় ব্যবহার করে থাকি। যেমন ধরো গিরি, বাবু প্লাস গিরি, বাবুগিরি। গোয়েন্দা প্লাস গিরি, গোয়েন্দাগিরি। বাজ, ফাঁকি প্লাস বাজ, ফাঁকিবাজ।
মামলা প্লাস বাজ, মামলাবাজ। তারপর ধরো গড়, জাদু প্লাস গড়, জাদুঘর। বাজি প্লাস গড়, বাজিগর। এভাবে বিদেশি প্রত্যয় গঠিত হয়। তাহলে আমরা আমাদের প্রত্যয়ের যে টোটাল ভাগটা, অর্থাৎ কৃৎ প্রত্যয়, তার মধ্যে তৎসম বা সংস্কৃত কৃৎ প্রত্যয়, খাঁটি বাংলা কৃৎ প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, সংস্কৃত বা তৎসম তদ্ধিত প্রত্যয়, বাংলা তদ্ধিত প্রত্যয় এবং বিদেশি প্রত্যয়, সবকটা ভাগই মোটামুটি কভার করার চেষ্টা করলাম। বা তোমরা এই আলোচনা অনুসারে করো এবং ভালোভাবে দেখে দেখে পড়বে। যে জায়গায় যেগুলো অসুবিধা হবে, দ্বিধা হবে, সেগুলো আমাকে অবশ্যই জানিও।